বাংলাদেশের প্রেক্ষাপটে অর্ধেকেরও বেশি হচ্ছে নারী জনগোষ্ঠী, জানেন তো? অর্ধেকের বেশি। দেবিদ্বারের প্রেক্ষাপটেও নারীদের সংখ্যা অর্ধেকেরও বেশি, 50 ভাগেরও বেশি। কিন্তু আপনার অধিকারের প্রশ্নে, ভোগের প্রশ্নে, কোনো কিছুতে নিয়োগের প্রশ্নে আমরা কি নারীদেরকে দেখতে পাই? এখানে একটাও নারী আছে? নারীরা কোথাও যে চিপা দিয়ে জানালাটা একটু ফাঁক করে ঘুমটা দিয়ে একটু দেখে চোখটা একটু দেখা যায়, আবার আমরা যদি দেখে ফেলি আবার দরজাটা বন্ধ করে দেয়, এরকম না? এটা কিন্তু আমাদের জন্য অশনি সংকেত। আমাদের সমাজে আপনার পুরুষের সাথে সাথে আমাদের নারীদের সম অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। ধরেন আপনার একটা শরীর, এই শরীরের এই হাতটা হচ্ছে ব্যথা, এই হাতটা আপনার বিকল হয়ে গেল, একটা পা বিকল হয়ে গেল, শরীর অর্ধেকটা বিকল হয়ে গেল, এই শরীরটা কি চলবে? এটা কি চলবে? তো ঠিক একইভাবে একটা দেশের অর্ধেক হচ্ছে নারী, তাদেরকে আপনি বন্দি করে রেখে তাদেরকে পড়াশোনার সুযোগ দিবেন না, তাদেরকে কথা বলার সুযোগ দিবেন না, তাদেরকে অভিযোগ করার সুযোগ দিবেন না, তাদেরকে সব সময় রান্নাঘরে বসে রাখবেন, তাহলে এই দেশের উন্নতি কোনোদিন সম্ভব হবে? কোনোদিন সম্ভব? এই যে আপনারা আজকে যে এই কাজটা করছেন, এই কাজটা উচিত হয়নি। নারীদের জায়গা উচিত পায় না, তাদের জায়গা সামনে। এখন এটা নারীদেরকে বুঝতে হবে। আমরা দেখছি আপনারা আপনাদের সমস্যা কোনোদিন বলেন না, ইভেন ডাক্তারও দেখাইতে চান না, কষ্ট করে প্যারাসিটামল ট্যাবলেট খেয়ে বসে থাকেন, ডাক্তারের কাছে লয়ে যাইতে চাইলেও যান না, ঠিক কিনা? এবং আপনি দেখবেন একজনকে জিজ্ঞেস করেন কোনো সমস্যা আসেনি, একজনও বলবে না, একজনও বলবে না। এখানে যতগুলা মহিলা আছে তাদেরকে জিজ্ঞেস করেন কেউ ভাতা পায় কিনা, চেয়ারম্যান নিয়ে কোনো অভিযোগ আছে কিনা, মেম্বার নিয়ে অভিযোগ আছে কিনা, সবাই চুপ করে বসে থাকবে, একটা কথাও বের হবে না। একটা 6 মাসের বাচ্চা, সেও যদি না চিল্লায় তার মা খাবার দেয়? খাবার দেয়? তাহলে আপনারা কেন বলেন? আপনি যদি নিজে না চান, আপনারা কেন অধিকার মানুষ বাসায় দিয়ে আসবে? আপনি কোনোদিন মেম্বার রেখে ধরছেন, চেয়ারম্যান রেখে ধরছেন যে আমার ভাগের চালটা কই? কেউ গেছেন? এখানে কেউ গেছেন? যে যাইবেন কেমনে? আপনি তো বইয়েই থান রান্না করে, কেমনে যাবেন? আরে গেলে তো গুরুত্ব দিবে। এখন গিয়া যদি দরজার সিফার থেকে ঘুমটারে টাইনা দিয়া একেবারে 2 চোখ দিয়া আস্তে আস্তে কইরা কন, বেড়াই তো বুঝেই না কিতা কয়, 3 বার কয়, 4 বার বেড়ে কিতা কয় বুঝে না, ভারত ফরক কথা করে কেন? এই যে আপনার সাথে এই ব্যবহার করে না, করে কেন? আপনাদের অধিকার তো আপনাদেরকে বুঝে নিতে হবে, আপনাদের অধিকার আপনাদেরকে বুঝে নিতে হবে। আজকে অনেক জায়গায় বলছে এই কথাটা। এই যে নারীরা আছে, তাদের জীবনের প্রথম অংশটা যায় একটা ভালো খাবার শ্বশুরের জন্য রাখে, এরপরের জীবনে এটা রাখে জামাইয়ের জন্য, ঠিক কিনা? এরপরের জীবনে এটা রাখে ছেলের জন্য, নাকি? তারপরের জীবনে এটা রাখে নাতির জন্য, এরপরের জীবনে কবরে জায়গা শেষ। বয়স হইতে হইতে আড়ু ব্যথা, মাজা ব্যথা, গ্রামের যে সিফার ইয়া থেকে চেম্বারের থেকে একটা প্যারাসিটামল ট্যাবলেট। আমাদের নারীদের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। নারীদের শিক্ষা ছাড়া, ধরেন একটা ব্যাংকে অনেক টাকা আছে, এই ব্যাংকের টাকাগুলা এগুলা রক্ষণাবেক্ষণের জন্য ওই ব্যাংকের দারোয়ানটা গুরুত্বপূর্ণ না? গুরুত্বপূর্ণ কিনা? ম্যানেজার গুরুত্বপূর্ণ কিনা? ধরেন দারোয়ানটা অন্ধ, দারোয়ানটার পা নাই, দারোয়ানটা চোখে দেখে না, তাহলে এই দারোয়ান নিয়োগ দিয়ে কোনো লাভ আছে? তাইলে একটা ঘরকে দেখে শুনে কারা রাখে?
কারা রাখে? নারীরা রাখে। এখন নারীরা যদি অন্ধ হয়, শিক্ষিত না হয়, তারা যদি এই জিনিসগুলো না বুঝে, তাহলে কি তারা সন্তান ঠিকভাবে বড় করতে পারবে? বড় করতে পারবে? তারা হিসাব কিতাব বুঝবে? তারা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে? তারা তাদের সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে? পারবে না। তাদের সন্তানের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য নারীদের শিক্ষার কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। আপনি নির্বাচন করেন বা না করেন, আমরা জিতি বা না জিতি, এটা আমাদের উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আমরা অবশ্যই দেবীর দ্বারে নারীদের শতভাগ শিক্ষা নিশ্চিত করার জন্য যা যা করা লাগে আমরা তা করবো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এখানে অনেক নারী আছে যারা কর্ম করতে চায় কিন্তু কর্ম করতে দেয় না। এখানে কোন নারী আছে যারা এই পোস্টার পরে দিও, এই পোস্টার পরে দিও। এখানে অনেক নারী আছে যারা কর্ম করতে চায়, কর্ম করতে দেয় না। আপনাদেরকে কেউ পকেট খরচা দেয়? এখানে নারীরা যারা আছে পকেট খরচা দেয়? আপনাদের কোনো পকেট খরচা দেয়? ওই দিন এক মহিলা বলতেছে হয় দেয়। তো আমি কই এটা দিয়ে কি তা করেন? কয় বাসন কিনি, তারপর হচ্ছে ড্যাক কিনি, এরপর হচ্ছে চামিচ কিনি। তো আমি তো পকেট খরচা দিয়ে আপনি ড্যাক দেখছি কিনেন, তো এটা পকেট খরচা হলো কেমনি? তো আমি কইলাম যে আপনার জামাইয়ের পকেট খরচা দিয়ে কিতা করে? কই কিতা করবো, দোকানে বইয়া বন্ধুরা লিয়া খায়। তো আমি আপনার কি বন্ধু নাই? বেডেইতের কি বন্ধু থাকেনি? তো বেডেইতের কি থাকে না? বন্ধু থাকে না। নারীদেরও কর্ম করার দরকার আছে। নারীরা যদি কর্ম করে ওই টাকাটা দিয়ে তার সন্তানের জন্য যথাযথভাবে এটাকে ব্যবহার করতে পারে। এখানে যদি নারীর ইনকাম দিয়ে আসলে সংসার ওই অর্থে চলে না। নারীর ইনকামটা দিয়ে পোলাপানের ভবিষ্যৎটা সুন্দর হয়, ঠিক কিনা? নারী যদি কিছু ইনকাম করে, এটা দিয়ে তার বাপ মারে কিছু একটা দিতে পারে, পারে না? তার নিজের একটা ব্যবস্থা হয় কিনা? এখানে প্রত্যেকটা নারী যারা আছেন তারা মনে মনে দুঃখ করেন, আজকে যদি আমি একটা কাজ পারতাম তাইলে তো 5,000 টাকা ইনকাম করতে পারতাম। দুঃখ করেন কিনা? করেন না? প্রত্যেকটা নারী দুঃখ করে। সেজন্য আমরা দেবিদ্বারের নারীদের জন্য বিশেষ কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়, এখানে আপনারা যারা আছেন বিদেশে কারা কারা ছিলেন? বিদেশে কারা কারা ছিলেন? ওকে। অথবা কার ঘরের বিদেশে আছে এমন মানুষ আছে? বাপ, ভাই, জেঠা, খালু, কারা কারা আছে? বংশের মধ্যে অন্তত একটা আত্মীয় বিদেশে আছে কার কার? সব। বংশের মধ্যে একজনও নাই বিদেশ তাহে, এমন আছে কেডা? একজনও নাই বিদেশে। আপনার বংশের মধ্যে নাই, কেউ থাকে না? আরো কত? আপনার বংশে তো থাকে না। ওই এবার 3 জন। কয়জন? 3 জন। আমাদের দেশে বিদেশে যারা যায়, যারা বিদেশে ছিল তারা ভালো করে বলতে পারবে। তারা বিদেশে যাওয়ার পরে তারা যে পরিশ্রমটা করে এবং একটা ইন্ডিয়ান শ্রমিক যে পরিশ্রমটা করে, দুইজন সেই পরিশ্রম করে, কিন্তু বেতনটা ইন্ডিয়ান শ্রমিক বেশি পায় আর বাংলাদেশি শ্রমিক কম পায়, ঠিক কিনা? নাকি মিশা কথা কইছি? বাংলাদেশের একটা শ্রমিক যখন বিদেশে যাইতে চায়, পাসপোর্টটা যখন করবে, পাসপোর্ট করা থেকে শুরু হয় তার দালালদের খপ্পরে পড়া।
পাসপোর্টের পরে এয়ারপোর্ট, এয়ারপোর্টের হয়রানি, ওখানে বিদেশে গিয়ে কফিলার হয়রানি, কইয়া নেয় হোটেলের ভিসা, দেয় মাজরা ভিসা, গিয়ে ছাগল চড়ায়, কয় 50,000 বেতন দেয়, 18,000 দেয় কিনা, দেয় না? আজকে যদি দেবিদ্বারের যারা বিদেশে থাকে তাদের সবাই দেশে পাঠায় দেয়, তারা না খায় মরবো না? তারা কি করে খাইব? আমরা চাই দেবিদ্বারকে অবশ্যই অবশ্যই যারা বিদেশে যাবে তারা যেন যথাযথভাবে বেতন পায়, তারা যেন দক্ষ যোগ্য হয়ে বিদেশে যায়, সেজন্য আমরা দুইটা ব্যবস্থা নিব। এক নম্বর ব্যবস্থা, বাংলাদেশের শ্রমিক কম বেতন কি কারণে পায়? এক নম্বর কারণ হচ্ছে তারা ভাষা শিখে বিদেশে যায় না, তারা ভাষা কইতে পারে না, তারা বুঝাইতেই পারে না যে কাজটা কেন দরকার, তারা বেতনটা কেন বাড়াই দিব এটাই কইতে পারে না। এই কারণে আমরা দেবিদ্বারে অ্যারাবিক, স্প্যানিশ, চাইনিজ, জাপানিজ এই যে ভাষাগুলো আছে, যেই ভাষাগুলো শিখে বিদেশে যাইতে পারবে ওই ভাষাগুলো শেখার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আমরা দেবিদ্বারে ইনশাল্লাহ করব। সেটা থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়ার আগে সেজন্য গিয়ে কর্মটা করে খাইতে পারে, ওখানে তো গিয়ে পিএইচডি করতো না, করবো এটা বুঝাইতে হয়েছে যে আমার বেতন 200 টাকা দেওয়ার কথা ছিল, তুমি কি আর 100 টাকা দিবা, তাই না? বিদেশের ভাষায় গোলামের ফুটকে গালি দিতে হয়েছে নাকি? আমরা এডিও শেখাই দিব, কি যেন ধরতে পারে, ঠিক কিনা? একদম দালালের যেন ধরতে পারে, ঠিক কিনা? মালিকরে যেন গিয়ে বিচার দিতে পারে যে আমারে কইছে 50,000 টাকা বেতন, কই আমার থেকে 5 লাখ টাকা নিছে, কিন্তু আমার 18,000 টাকা দেয়, মালিকরা বিচারটাও দিতে পারে না। আমি অনেক শ্রমিকের সাথে কথা বলছি গত 1 বছরে, আমার তো আগে এগুলো অভিজ্ঞতা ছিল না। গত 1 বছরে আমি অন্তত 2-3 হাজার শ্রমিকের সাথে কথা বলছি, তাহলে যখন 18,000 টাকা বেতনটা দেয়, হাতে গিয়ে যে মালিকের কাছে বিচারটা দিব হাতে এটাই বুঝে না, কারণ হাতের তো কই আনছে 50,000 টাকা বেতন, মালিকের তে বিষয়টা কিনে 50,000 টাকা দিয়া আর তার কাছে বেছে 5 লাখ টাকা দিয়া, হাতে যে গিয়ে বিচার দিব যেটি আমার থেকে বিশাল লেগে 5 লাখ টাকা নিছে, এটা কেমনে কইতে হয় এটাই বুঝে না। তাহলে চুপ করে কি করতে হয়, এই 18,000 টাকা মানে, ঠিক কিনা? এটা যেন না হয় সেটার জন্য আমরা কি করব, আমরা একটা ভাষার একটা স্কুল আমরা দেবিদ্বারে চালু করব। 3 নম্বর বিষয়, 4 নম্বর বিষয়, 4 নম্বর না 4 নম্বর বিষয়, গত 1 বছরে আমার বয়স বাড়ছে 10 বছর, বুঝছেন? 4 নম্বর বিষয়, আগে একটা জিনিস একবার বললে মনে থাকতো। 4 নম্বর বিষয়, বাংলাদেশের শ্রমিকরা বেশিরভাগ বিদেশে যায়, তারা কোনো কাজের প্রশিক্ষণ নিয়ে যায় না। বাংলাদেশের শ্রমিকরা বিদেশে যায় বেশিরভাগ এমন, এতে পড়াশোনা করে না, মোবাইল চালায়, এতে কোনো কাম করে না, এদের বাপ ধরে বিদেশ পাঠাইতে, এরকম না? এটা কাজ শিখে যায় না, কাজ শিখে না যাওয়ার কারণে সে যথাযথ একটা কি পায় না, একটা ভালো কাজ পায় না, ভালো কাজ পাইলেও সে স্কিল্ড যেহেতু না, তারা যথাযথ বেতন দেয় না। এই জন্য আমরা যেন সে দক্ষ হয়ে, শ্রমিকের কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে দক্ষ, অর্ধদক্ষ, আরেকটা হচ্ছে কি অদক্ষ। আমরা অন্তত একটা শ্রমিক যেন মিনিমাম দক্ষতা নিয়ে বিদেশে যাইতে পারে, সেজন্য একটা ট্রেনিং স্কুল আমরা দেবিদ্বারে চালু করবো ইনশাআল্লাহ। 5 নম্বর বিষয়, আমাদের দেবিদ্বারে প্রচুর পরিমাণ আলেম ওলামা আছে, আছে না? প্রচুর পরিমাণ আলেম ওলামাদেরকে সবচেয়ে বেশি নিগ্রহের শিকার হইতে হয়। আমাদের একটা ইমামের, একটা মসজিদের ইমামের বেতন কত? 5,000 টাকা,
কিন্তু দেখেন পাঞ্জাবিটা পরে একদম পরিষ্কার, কত সুন্দর করে চলাফেরা করে না? বেতন হচ্ছে 5,000, কোনো মসজিদে 2200, কোনো মসজিদে 250, কোনো মসজিদে 3,000 করে না? একটা মসজিদে এসি লাগায় 10 লাখ টাকা দিয়া, কিন্তু হুজুরের বেতনটা দেয় 3,000 টাকা। 3,000 থেকে যদি 4,000 টাকা দিত, নতুন ইমাম খুঁজা লইয়া গিয়ে মসজিদ কমিটি সভাপতি গুলা করে কিনা? করে না? সেজন্য আমরা চাই না আলেম ওলামারা এমন একটা অসম্মানিত জীবনযাপন করুক। সেজন্য আমরা ওই ট্রেনিং স্কুলে আলেম ওলামাদের জন্য আমরা বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা রাখবো, যেটার মধ্য দিয়ে তারা ক্ষুদ্র ঋণের মাধ্যমে নিজেরা ব্যবসা, স্বল্প আয়ের ব্যবসা যেন তারা চালু করতে পারে ইনশাআল্লাহ। যেন আলেম ওলামারা পিছিয়ে না থাকে, কারণ তাদেরকে যদি আমরা সম্মান না দিতে পারি, পিছিয়ে থাকে, তারা তাদের পোলাপানগুলোকে পড়াশোনা করাইতে পারবে না। পারবে না, বলে সমাজে পিছিয়ে থাকবে। এরপরে 6 নম্বর বিষয়, দেবিদ্বারে প্রচুর পরিমাণ, আপনারা জানেন কিনা, আমাদের প্রচুর পরিমাণ ছাত্র আছে, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, তারপরে যে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে না? এবং প্রচুর পরিমাণ ছাত্র আছে যেগুলোতে পড়তে চায়, কিন্তু দুইটা কারণে পড়তে পারে না। প্রপার গাইডলাইন পায় না, অনেকের প্রপার গাইডলাইন থাকলেও অর্থ যোগানটা থাকে না। আছে না এরকম? আমরা 2017 সাল থেকে এটা নিয়ে কাজ করতেছি। আমরা দেবিদ্বারের যে মেধাবী শিক্ষার্থীরা আছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, মেডিকেলে পড়তে চায়, বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায়, ডাক্তার হইতে চায়, ইঞ্জিনিয়ার হইতে চায়, আমলা হইতে চায়, ভালো ভালো কিছু করতে চায়, তাদের জন্য আমরা অবশ্যই আমরা 2টা সার্ভিস চালু করব। কয়টা? এটা আমরা একা করব না। যারা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং যারা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে, ডাক্তারি অ্যাসোসিয়েশন যেটা দেবিদ্বারে আছে, তাদের সমন্বয়ে আমরা 2টা সার্ভিস চালু করব। একটা হচ্ছে মেন্টরিং সার্ভিস, 2 নম্বরে হচ্ছে ভিত্তির ব্যবস্থা করব। কিসের ব্যবস্থা? ভিত্তির ব্যবস্থা করব, যাতে করে মেধাবী শিক্ষার্থীরা যেন ঝরে না পড়ে যায়। ব্যাপারটা বোঝা গেছে নাকি যায় নাই? গেছে? এই কাজগুলো আমরা করবো ইনশাল্লাহ। এখন অনেকে কইতে পারেন, আও এডিতে আমি কিনতাম, আমার রাস্তাটা তো ঠিক নেই, আমি কি এডির লেগে আসিনি, আমি তো আইসি গ্যাস কত কই আমার এনে আনছে। আজকে এক ভিডিও কইতেছে, এই ভিডিও নাকি আমি গ্যাস দিতাম। এখন হারা দেবিদ্বারে কোনো জায়গায় গ্যাস না, এই ভিডিও আমি গ্যাস কোন থেকে দিতাম? হ্যাঁ, বেডির কষ্ট, বেডির একটা জীবন আমি যেটা বুঝলাম, বেডির একটা বললো শান্তি যদি বেডিকে একবেলা গ্যাস লাইন দেখাইতে পারি, বিষয়টা শুনুন না। দেবিদ্বারে আপনারা যারা আছেন, শেষ করে নেই, দেবিদ্বারে যে নারীরা আছেন, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, লিখে রাখেন, বাসা থেকে একটা কাগজ হয় না, রান্নার গ্যাস কেউ আর কখনোই দিতে পারবে না। কারণ রান্নার গ্যাস এটা দেবিদ্বারের যারা নারীরা আছে, তারা পানি সিদ্ধ কইরা আর কাপড় হুগাইয়া আগামীর 50 বছরের গ্যাস নষ্ট করে লাইছে। সরকার গ্যাস আর রান্নার কাজে সরকার দিবে না, কারণ সরকার এই গ্যাস দিয়ে সরকারের কোনো লাভ হয় না, লস। কারণ গ্যাস দিয়ে সার বানায়, গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। সার বানানো কৃষিকাজের জন্য গুরুত্বপূর্ণ, বিদ্যুৎ উৎপাদন গুরুত্বপূর্ণ। রান্না করলে সরকারের কোনো লাভ নাই। এই জন্য কেউ যদি আপনাকে বলে সে আপনাকে গ্যাস দিবে, সে মিথ্যা কথা বলবে। আমি যদি আজকে কইতাম যে আপনার বাসায় রান্নার গ্যাস সরবরাহ করে দেব, আপনারা খুশি হইতেন না? হইতেন কিনা? কিন্তু 6 মাসের মাথায় বুঝে যেতেন না মিথ্যা কথা। তখন যতবার রাঁধতে চাইতেন ততবার কইতেন
গোলামের প্রতি আমার উড়ানে পেয়ে গেছিল গ্যাস দিব ততবার আমার গালাইতেন এবং এই গালি গিয়ে ফুটতো আমার ফুলার উপরে এবং আমার ফুলা খাইতো গাছা দিয়াই তো ওই তৈরি হবে। আমি মিশা কথা কই আমার ফুলারে গালি খাওয়া লাভ আছে? যেটা সত্য কথা এটা বললাম। এখন ভোট দিলে দিবেন, না দিলে নাই। এখন মিশা কথা কইয়া ভোট পাওয়ার দরকার আছে? তো মিশা কথা কইয়া ভোট পাইলাম তারপরে গালি খাইলাম তারপরে অভিশাপ দিবেন, এটা ভালো নাকি সত্য কথা কইয়া আমার যেটা মানুষের দোয়া পাওয়া সেটাই ভালো? দোয়া পাওয়া ভালো। আর এই যে রাস্তাঘাট, দেবিদ্বারের কোনো রাস্তাঘাট কিন্তু ভালো নাই, আছে একটা রাস্তাঘাটও ভালো নেই। দেবিদ্বারের যে রাস্তাঘাটগুলো আছে সবগুলো ভাঙা, নষ্ট, জঘন্য। এগুলো ধাপে ধাপে ক্রমানুসারে ইনশাল্লাহ হয়ে যাবে। এগুলো রুটিন ওয়ার্ক, এগুলো হয়ে যাবে। আপনারা এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনাদের এখানে কারা কারা আসছে আমি বলি। এখানে তারা এখন দোহানে বই আছে, যারা দোহানে বই আছে তারা বৌরা আবার এনে আছে, তারা ফুলাফাইনে আবার এনে আছে, তারা দোহানে বই এখন গল্প করতেছে। ও কিতা কইতাম, কই যে যায়াম, ফোলাও কথা শুনে না, বউ শুনে না, দুইজনে এখন হচ্ছে শাপলা কলি। আমি ঘরেই হচ্ছে অন্য মার্কা। তখন আরেকজনে কয় আমিও চিন্তা করতেছি পরিবর্তন করে শাপলা কলিতে চলে যাব। দেবী তারা প্রত্যেকটা ঘরে ঘরে আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন, আপনাদের বিবেক যাদের বর্গা দেওয়া নাই, বিবেক যাদের বন্ধক দেওয়া নাই, এবং আমাদের নারীরা যারা আছে তারা অলরেডি শাপলাকলিতে চলে আসছে, এটা আমরা জানি। আর এবার যারা মুরব্বীরা আছে তারাও কিছুদিন পরে চলে আসবে, যদি নাও আসে সমস্যা নেই। আমরা তরুণরা ধরেন এক ঘরে দাদা একজন, তাই না? দাদা একজন, ফোলা দুইজন, দাদার ফুত কয়জন? দুইজন, দুইজনের নাতি আবার তিনজন করে ছয়জন। ওই ছয়জন আমার সাথে আছে, বাকি তিনজন তারা আমার সাথে নাই। আর আমার এবার নাতিরা লইয়া ইনশাল্লাহ আমরা সংসদে যাব। এটা ভাবার কোনো দরকার নাই। দেবিদ্বারে শিক্ষিত যত ছেলে আছে যারা পড়াশোনা করে, শিক্ষিত প্রত্যেকটা ছেলে এনসিপির সাথে আছে, তারা হাসনাত আব্দুল্লাহর পাশে আছে, তারা কোনো ড্রাগ এডিক্টেডের পাশে নাই, তারা রিহ্যাব ফেরত কারো কাছে নাই। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছেলে যারা দেবিদ্বারে আছে তারা হাসনাত আব্দুল্লাহর সাথে আছে, যারা মেডিকেলে পড়ে তারা হাসনাত আব্দুল্লাহর সাথে আছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেরা পড়ার ফাঁকে ফাঁকে আইসা, ইউনিভার্সিটি থেকে আইসা তারা আমার সাথে গণসংযোগ করে। তাদেরকে টাকা পয়সা দিয়ে আনা লাগে না, বরং তারা আইসা আমাকে বলে দেওয়া যায়, হাসনাত ভাই আমি আজকে 500 পোস্টার বানিয়ে দিয়ে গেছি। আবার অনেকে আমারে জিজ্ঞেস করে, অনেক মুরব্বী কানে কানে জিজ্ঞেস করে কেউ শুট করবানি। তো কথা হচ্ছে তারা জোটের জন্য বসে আছে। তার মানে কি, তারা ব্যক্তিকে পছন্দ করে না, তারা ওই পার্টিকে পছন্দ করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, ওই ব্যক্তিরে পছন্দ করতেছে না, যদি জোট হয় চলে আসবে। আর আমরা বলতেছি কি, আমরা যদি 10 ভোট পাই আমরা একা দাঁড়াই থাকবো। 10টা ভোট পাইলেও আমরা একা নির্বাচন করব। আমরা প্রয়োজনে হারবো, কিন্তু 10 ভোট যারা জেনুইন দিতে চায় আমরা ওই তাদের সম্মানটা আমরা নষ্ট করব না। আমরা 10টা ভোট পাইলেও এই 10টা ভোটের সম্মান আমরা রাখবো ইনশাআল্লাহ।
বক্তব্য দীর্ঘায়িত করব না। আমরা সকাল ফজর থেকে শুরু করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও অন্যান্য অ্যাক্টিভিটিতে আপনাদের সাথে দেখা হবে। আপনারা ভালো থাকবেন। মায়েরা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।